সুধী দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। চেনা জানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। মহৎ শিল্প সৃষ্টি কখন হয়? এটা কি আনন্দের মধ্য দিয়ে হয় না বেদনার মধ্য দিয়ে হয়? আমরা পৃথিবীতে অনেক নজির আছে যে শিল্পীর বেদনার মধ্য দিয়ে অসাধারণ সব শিল্প সৃষ্টি হয়েছে। লেখক অসাধারণ সব রচনা করেছেন। আজকে আমরা এমন একজনকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে, যিনি তার হৃদয়ের রক্তক্ষরণ দিয়ে একটি উপন্যাস লিখেছেন এবং সেটা তিনি বলছেন আত্মজৈবনিক উপন্যাস, কিন্তু আসলে সেটা তার হৃদয়ের রক্তক্ষরণ এবং সেটা হয়েছে তার 9.5 বছরের কন্যাকে হারাবার ফলে। এবং এই কন্যার যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিল তার চিকিৎসার জন্য যেভাবে তিনি সংগ্রাম করেছেন সেই কথাগুলো এখানে লেখা আছে এবং এই রচনা হয়ে উঠেছে এক মহৎ শিল্প সৃষ্টি। আমাদের আজকের অতিথি রাজকুমার সিংহ। তিনি শ্রীমঙ্গলের উদয়ন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক। রাজকুমার বাবু, আপনাকে আন্তরিক স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। প্রথমে আপনার নিজের সম্পর্কে একটু জানতে চাই, আপনার জন্ম, লেখাপড়া। কমলগঞ্জ থানার উত্তর বানুবিল গ্রামে আমার জন্ম। 1966 সালের 20 জানুয়ারি আমি জন্মগ্রহণ করি। 1981 খ্রিস্টাব্দে আমি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। 1983 খ্রিস্টাব্দে আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয় কমলগঞ্জ কলেজ থেকে। এরপর পারিবারিক সমস্যা থাকার কারণে আমার পড়ালেখায় কিছু বিঘ্ন ঘটে। আমি 1987 সালে সিলেট এমসি কলেজ থেকে বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এরপর 1991 সালে কুমিল্লা তিটি কলেজ থেকে ডিগ্রি নেওয়ার পর আমি একটা হাই স্কুলে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছি। আচ্ছা, এই প্রথম থেকে এই স্কুলেই আছেন? জি না, কুলাউড়া উপজেলায় একটি হাই স্কুলে 5 বছর ছিলাম। সেখান থেকে আমি বিয়ানীবাজার উপজেলা গিয়েছিলাম। সেখানে 1 বছরের আগেই যখন শ্রীমঙ্গল একটা হাই স্কুলে উদয়ন উচ্চ বিদ্যালয়ে যখন সুযোগ হয়ে গেল, আমি আমার গ্রামের বাড়ির পাশে চান্স পেয়ে যাওয়াতে, সুযোগ পেয়ে যাওয়াতে আমি চলে গেলাম এখানে। এই যে মৈত্রেয়ী নেই, মৈত্রেয়ী আছে, মৈত্রেয়ী আপনার কন্যা যাকে আপনি হারিয়েছেন, এই বইটির ভূমিকা লিখতে গিয়ে মোহাম্মদ জাফর ইকবাল লিখেছেন, মৈত্রেয়ী নেই, মৈত্রেয়ী আছে বইটিকে রাজকুমার সিংহ একটি আত্মজৈবনিক উপন্যাস হিসেবে অভিহিত করেছেন। এটি তার থেকে অনেক বেশি। এটি কিশোরী এক মেয়ের জন্য তার বাবার একটি স্মৃতিসৌধ। এটি একটি বই নয়, এটি বুকের রক্ত দিয়ে লেখা ভালোবাসার একটি বিষাদ গাথা। এটার কাহিনীটা জানতে চাই, মৈত্রীকে নিয়ে আপনার সংগ্রামের কথা। 2013 খ্রিস্টাব্দের 19 ডিসেম্বর তারিখে আমাদের শ্রীমঙ্গলে তৎকালীন নবনির্মিত গ্রান্ড সুলতান হোটেলে আমার এক ছাত্রীর বৌভাতের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা, আমার 2 মেয়ে, স্বামী স্ত্রী, আমরা 4 জন আনন্দ করতে পেরেছিলাম সেই অনুষ্ঠানে যোগদান করে। কিন্তু জানতাম না সেই আনন্দ উদযাপনই আমার বাক পরিবর্তনের, জীবনের স্বাভাবিক চলার গতিপথ পরিবর্তনের একটা দিন ছিল, সেটা জানতাম না। জানুয়ারির প্রথম দিকে ধরা পড়ল আমার ছোট মেয়ে মৈত্রীর বাম চোখের পাতাটা একটু নিচে নেমে যাচ্ছে। আমরা মনে করলাম চোখের কোনো প্রবলেম হয়েছে, চোখের ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষার্থী ছিল। আমরা তাকে নিয়েই বেশি চিন্তা করতেছিলাম। ছোট মেয়ের এই সমস্যাকে, চোখের, আমাদের মৌলভীবাজার জেলায় মাথারকাপন চক্ষু হাসপাতাল আছে, সেখানে চিকিৎসা নেওয়ার ভালো ব্যবস্থা আছে। মনে করলাম সেখানে নিয়ে গেলেই
ট্রিটমেন্ট হয়ে যাবে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর আমার ঘনিষ্ঠ একজন ডাক্তার উনি জানালেন, আপনি বরং ঢাকা নিয়ে যান। ঢাকা নিয়ে গিয়ে ইসলামিয়া চক্ষু হাসপাতালে একবার যদি দেখিয়ে নিয়ে আসেন, তারপরে আমরা দেখব তাকে কিভাবে সুচিকিৎসা দেওয়া যায়। আমি তখন আজকে উঠলাম যে কি বলছেন, চোখের পাতাটা একটু নেমে গেছে, সেজন্য ঢাকা নিয়ে যাব কেন? কিন্তু তিনি যেভাবে আমাকে বললেন যে আমি নতুন করে ভাবতে হলো যে সমস্যা ছোট না। আচ্ছা, আমরা জানি যে এই জন্য আপনি ঢাকায় বেশ কয়েকবার যাওয়া আসা করেছেন, তারপরে আপনি দেশের বাইরে নিয়ে গেছেন, ভারতে নিয়ে গেছেন, সেই প্রসঙ্গটা বলুন। বড় মেয়ের পরীক্ষা চলাকালীন সময়ে ঢাকা যখন বারবার আসি, আমার আত্মীয় স্বজন অনেকেই আমাকে পরামর্শ দিচ্ছিলেন যে ভারত নিয়ে যাওয়ার জন্য, বিদেশের চিকিৎসা করার জন্য। আমার পাসপোর্ট ছিল, কিন্তু আমার ফ্যামিলির আর কারো প্রায় পাসপোর্ট ছিল না। এদিকে মেয়ের পরীক্ষা। আমাদের পরিবারে একটা হতে পারে স্যার, এটা একটা রহস্য, আমরা কিন্তু রুগী দেখাতে যাচ্ছি এটা মাথায় তেমন কাজ করছিল না। আমরা যেমন ভ্রমণ করতে যাচ্ছি এ ধরনের একটা আনন্দ কাজ করছিল। এমনকি আমার রুগী মেয়ের মধ্যেও এ ধরনের একটা আনন্দ। সে আমাকে বলতো, বাবা চেন্নাই কোন দিন যাব, চেন্নাই কোন দিন যাব। এই ভ্রমণের আনন্দ নিয়েই আমরা যাচ্ছিলাম। আমি পূবালী ব্যাংকে আমার দুইজন ছাত্র চাকরি করে, তারা দুইজন আমাকে দুইটা ডায়েরি গিফট করছিল, বড় আকারের কালো ডায়েরি, অনেক কিছু লেখা যেত একটা ডায়েরিতে। আমি একটা ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম, মনে করলাম আমার ভ্রমণের কাহিনীগুলো আমি সেখানে লিখে রাখবো। এর আগেও আমি লেখালেখি করি স্যার, খুব বেশি না, তো মোটামুটি লিখি, কিন্তু আমার কেন জানি না, এটাকে রহস্য বলতে চাই আমি এক মেতে হঠাৎ মাথায় এলো, না আমি তো অনেকদিন পার করে ফেলছি, লেখালেখি শুরু করা দরকার। অদ্ভুত ব্যাপার স্যার, আমার কাছে মনে হয় আমি এর আগে এই ধরনের কাজ করিনি। আমি এর আগে যখন যা ঘটেছে ডায়েরির মতো লিখতাম, কিন্তু আমি বেলুর বসে আমি এই ডায়েরিতে শুরু করলাম আমার ফ্রম দ্য বিগিনিং। আমি জানুয়ারি থেকে কেন শুরু করলাম আমি জানি না, আমি জানুয়ারি থেকে শুরু করে দিলাম। এবং এরপর যে লেখা শুরু করলাম, পরে যখন তার খুব খারাপ অবস্থা, তখন আমি আইসিইউতে তারে রেখে বাইরে বারান্দায় দাঁড়িয়ে আমি এই বইটা লিখেছি। আপনার এবং সেটা তো দীর্ঘ একটা বেশ বড় বই, এবং সেটার মধ্য দিয়ে যেমন জাফর ইকবাল সাহেব বলেছেন যে এটা শেষ করা খুব কঠিন, এত বেদনার উপাখ্যান। তা আপনার কি মনে হয় যে এর মধ্য দিয়ে আপনি কি বলতে চান? এই বই যখন লিখি স্যার, প্রথম দিকে আমি যে আনন্দ উদ্দীপনা নিয়ে লেখা শুরু করে দিয়েছিলাম, কয়েকদিন পরেই 1 তারিখ থেকে শুরু করি, 13 তারিখ 14 তারিখে যখন অন্যরকম অবস্থা শুরু হয়ে যেতে থাকে, তখন আমার লেখার গতি যেন বেড়ে গেল, চিন্তা ভাবনাও অন্যরকম হয়ে গেল। আমার মনে হলো না, আমি আমার এই জীবনে আমি যেটুকু জেনেছি, যেটুকু আমি অভিজ্ঞতা সঞ্চয় করেছি, আমি এই বইয়ে আমি লিখব, এই বইয়ে আমি। কারণ যখন দিনের পর দিন ডাক্তারের হুমকির মতো কথা শুনতে শুরু করলাম যে রুগী তো আমরা কোনো মতেই ইয়ে করতে পারছি না, মানে তাকে এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা তারা বলতে শুরু করলো, তখন আমি মনে করলাম এই ধরনের বিপর্যয়ের পরে আমি টিকতে পারবো কিনা। কারণ আমি নিজে রুগী, আমাকে ডাক্তার সেখানে বলছিল, আমার মেয়েকে ভর্তি করানোর আগে কিছুদিন সময় পাওয়ার কারণে আমি হার্টের ডাক্তার দেখিয়েছিলাম, সুনীল চান্দি।
ওনাকে দেখিয়েছিলাম। উনি আমাকে পরীক্ষা করে বলেছিলেন আপনি আপনার এনজিওগ্রাম করতে হবে। তো আমি বললাম আমি তো মেয়ের চিকিৎসা করতে এসেছি, এখন আমার তো সেরকম প্রস্তুতি নাই। তাহলে সমস্যা নাই, আপনাকে আমি ঔষধ দিয়ে দিচ্ছি, আপনি ঢাকা গিয়ে এখান থেকে যাওয়ার পরে ট্রিটমেন্ট করে নেবেন। তো এই কারণে স্যার আমার মনে হলো আমি এরপরে কতদিন বেঁচে থাকবো এটাই আমার কাছে তখন এটা চিন্তার বিষয় ছিল। সেই জন্য এটা শেষ করেছেন দ্রুত। এখানে দ্রুত শেষ, প্লাস স্যার আমি এই বইয়ে আমি শুধু মর্মান্তিক ঘটনা হিসাবে লিখলে এত বড় বই হতো না। আমি আমার যেটুকু আমি শিখেছি, জেনেছি, আমার জীবন দর্শন, বিজ্ঞান, সমসাময়িক কালের মানুষের, আমি আমার চলার পথে এই সংকটময় মুহূর্তে মানুষের যে সুন্দর ব্যবহার এবং অসুন্দর ব্যবহার, যেখানে যা পেয়েছি, যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, সেই অভিজ্ঞতা তিক্ত, কোথাও সুখকর, এই অভিজ্ঞতাগুলো আমি এখানে কোনো কিছু বাদ দেইনি। রাজকুমার বাবু, আমরা জানি যে এই সব বর্ণনা করা কত কঠিন, তবু আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের এখানে এসে আপনার এই বইটি সম্পর্কে বলেছেন, আপনার কন্যার জন্য আপনার বেদনার কথা বলেছেন। শুধু দর্শক, রাজকুমার সিংহ তার এই বইতে একটি কথা লিখেছেন, আমি রহস্যে বিশ্বাসী, আমার নয়নমণি মৈত্রেয়ী সোনা আমাকে যেন বলছে, বাবা, পৃথিবীতে আমি থাকতে আসিনি, তুমি সমাজে যে বার্তা পৌঁছাতে চাও তা যেন পৌঁছাতে পারো, সে সুযোগ তোমাকে আমি দিতে এসেছিলাম। তুমি কষ্ট পেও না, তোমাকে আমি অনেক ভালোবাসি বাবা। সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসার তো কোনো তুলনা হয় না, তেমনি সন্তানও যদি বুঝতে পারে যে আমি চলে যাচ্ছি, তখন তার মনেও রক্তক্ষরণ হয়। সেই বেদনা রক্তের আখরে লেখা এই বই মৈত্রেয়ী নেই, মৈত্রেয়ী আছে। চেনা জানা আজ এখানেই শেষ হচ্ছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, ভালো রাখবেন।